আপনারা এক ঝুড়িতে সব ডিম রেখে কি বিপদে পড়েছেন এখনো যদি সেটা না শেখেন, তাহলে আগামী দিনে যে ঝুড়িতে ডিম রাখার চেষ্টা করছেন সেই ঝুড়িটাও কিন্তু ফেটে যাবে। গত ১৬-১৭ বছর অত্যন্ত নিষ্ঠার সাথে আওয়ামী ফ্যাসিবাদকে তারা সার্ভ করেছেন, সেবা করেছেন, এবং তারাই দেখবেন সাডেনলি এখন সবাই কিন্তু বিএনপি হয়ে গেছে। হাদির বিচার প্রক্রিয়া যেভাবে গিয়েছে, আপনি কি এই অবস্থাটাতে সন্তুষ্ট? জাস্টিস ফর হাদি রেফারেন্স নাম্বারে, বিকাশে যে রেফারেন্স নাম্বারটা দেওয়া যায় ওখানে শুধু মেসেজ আসছে জাস্টিস ফর হাদি। শুধু এক শর্তে আপনাকে টাকা দিলাম যে হাদিকে ভুলে যাবেন না। শরীফ ওসমান হাদির স্বপ্নগুলো, ইনসাফ, আজাদির লড়াইটা চালিয়ে নিয়ে যাওয়া, এই আকাঙ্ক্ষাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ইউনূস এবং ৮-১০ জন মানুষ তো রাষ্ট্রটা চালায় না, তার ক্ষমতার অনেকগুলো ভরকেন্দ্র আছে। এই ভরকেন্দ্রের প্রত্যেকটা জায়গায় কি আসলে আজাদির পক্ষের মানুষরা কাজ করেন, ইনসাফের পক্ষের মানুষরা কাজ করেন, না এখনো ফ্যাসিবাদের দোষ? এই গ্যাংরা যেটা করে সেটা হচ্ছে কোনো গণমাধ্যমকে দাঁড়াতে দেয় না, স্বাধীন হইতে দেয় না, সমালোচনা করতে শেখায় না, তার টুটি চেপে ধরে, এর পক্ষে লেখা যাবে না, ওর বিপক্ষে বেশি করে লিখতে হবে, সে আমার শত্রু রাষ্ট্র, সে আমার চারপাশে সীমান্ত ঘিরে আছে। অধীনতামূলক সম্পর্কের দিন ওভার। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, আমরা জানি আইসিসিও হেভিলি ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি আছে। আপনি সর্বশেষ ফেসবুকে আপনার নির্বাচনের তহবিল ওঠানোর জন্য একটা ইয়ের আহ্বান করেছেন, কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। আমার জায়গা থেকে অবশ্যই এটা মানে মানে এখানে সারার অথবা পরিমাণটা সবাই জানতে চায় যে কেমনটা পেলেন। আমার কাছে আসলে এটা হচ্ছে যে দোয়া, ভালোবাসা। একজন শ্রমিক আপনার, তিনি গার্মেন্টসে কাজ করেন, তিনি একটা এসএমএস করেছেন যে আমার কাছে মাত্র ৮৭ টাকা ছিল, পুরো টাকাটা আপনাকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, ধরেন টাকার অঙ্কটা হয়তো আমার আপনার জন্য কোনো বড় অঙ্ক না, কিন্তু এই অঙ্কটার সাথে যে পরিমাণ ভালোবাসা আসছে, আবেগ যে যেটা পরিমাণ আসছে। দোয়া আসছে, এইটা আমাদেরকে আপ্লুত করেছে প্রচণ্ড রকম। একজন স্টুডেন্ট আছে, সে আপনার একটা এসএমএস করেছে যে আমার কাছে মাত্র ৫ টাকা ছিল, ওই ৫ টাকা আপনাকে দিয়ে দিয়েছি, কারণ হাদি ভাইকের পরে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এরপরে হচ্ছে রেফারেন্সগুলো দেখলাম আর কি, যে শত শত মেসেজ আসছে জাস্টিস ফর হাদি রেফারেন্স নাম্বারে, বিকাশে যে রেফারেন্স নাম্বারটা দেওয়া যায় ওখানে শুধু মেসেজ আসছে জাস্টিস ফর হাদি। শুধু এক শর্তে আপনাকে টাকা দিলাম যে হাদিকে ভুলে যাবেন না। তো এই জিনিসগুলো প্রচণ্ড রকম আমাদেরকে আপ্লুত করেছে, এবং আমরা যে ভালোবাসা পেয়েছি, যে এই যে হাজার হাজার মানুষ রেসপন্স করেছেন, মিলিয়নস, আপনার বিভিন্ন ফোরামে যেগুলো নিউজ হয়েছে অথবা আমার পেজ থেকেও এগুলো মিলিয়নস অফ ভিউ হয়েছে। তো সেই জায়গাগুলো হচ্ছে আমার কাছে টাকার পরিমাণের থেকে অনেক বেশি। এই যে আবেগ, ভালোবাসা, দেশের আজাদির পক্ষের লড়াইতে যে এত মানুষ জড়িত, আমরা যে আসলে একা না, মানে আমরা একা পথ চললেও আসলে আমরা একা না, আমাদের চারপাশে অনেক ভালোবাসার মানুষ আছেন যারা রেগুলার দোয়া করেন, আমাদেরকে দেখেন, আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই, দেশের জন্য লড়াই করি, সেরকম মানুষ আছে। তো আমার কাছে এটা মনে হয়েছে যে এটা টাকার অঙ্কে যতটা না, তার থেকে হচ্ছে এটার অন্য অনেকগুলো অনুষঙ্গ আমাদেরকে প্রচণ্ড রকম আপ্লুত করেছে, এবং একটা জনরাজনীতির যে আকাঙ্ক্ষা, একটা শরীফ ওসমান হাদির স্বপ্নগুলো, ইনসাফ, আজাদির লড়াইটা চালিয়ে নিয়ে যাওয়া, এই আকাঙ্ক্ষাগুলো এখানে বেশি ফুটে উঠেছে। এর পাশাপাশি যে আবার নেগেটিভ জায়গা ছিল না তাও না, এখানে প্রচুর গালাগালি আসছে, যারা গালাগালি করার মতো মানুষ, প্রচুর গালাগালি করার ব্যাপারও আসছে এখানে। অঙ্কের পরিমাণটা আমি গতকালকের আপডেট আসলে নিতে পারিনি আমার অ্যাডমিনের কাছ থেকে, আমি শুধু ২৪ ঘন্টা পরে একটা আপডেট দিয়েছিলাম। আমার ধারণা এটা ২৫ ক্রস করে ফেলছে, ২৫ লাখ ক্রস করে ফেলেছে। আমরা আসলে তাসনিম জারার ক্ষেত্রেও দেখেছি যে খুব অল্প সময়ের মধ্যে ঠিক যেই মানসিকতার কথা আপনি বললেন, আজাদির কথা, পরিস্থিতির কথা, জুলাই বিপ্লব সব মিলায় মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাটা প্রবল যে এই স্পিরিটটা যে কোনোভাবে হোক, বলবান হোক, জিয়ে থাক। হাদির কথা আপনি বলছিলেন, আমি ভাবছিলাম হাদির প্রসঙ্গে আরো পরে আসব। এখন পর্যন্ত হাদির বিচার প্রক্রিয়া যেভাবে গিয়েছে, আপনি কি এই অবস্থাটাতে সন্তুষ্ট? মানে গতকালকেও আমরা দেখলাম যে ডিবি একটা প্রেস কনফারেন্স করেছে, বলছে ফয়সাল দুবাইয়ে যায়নি, ভারতেই আছেন, এবং মানুষের মধ্যে হাদির ব্যাপারে এক ধরনের কনসার্ন তৈরি হয়েছে। আমি গতকালকে থেকে দেখছি যে হাদি হারিয়ে না যাক, এই জন্য সবাই পোস্ট করছে, এবং পোস্টে রিকোয়েস্ট করা হচ্ছে যে রিয়্যাক্ট করে যান। মানুষের মধ্যে একটা উদ্বেগ আছে যে হাদি হত্যার বিচার হবে না। একটা প্রক্রিয়া তো চলছে, রাষ্ট্রের একটা প্রক্রিয়া চলছে। আপনার কি মনে হয় রাষ্ট্রের প্রক্রিয়াটা যথেষ্ট, নাকি আমরা? একটা বিষয় হচ্ছে ওভারঅল বাংলাদেশের রাষ্ট্রের উপরে
বিচারহীনতার ব্যাপারে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি এত বছর থেকে, আমরা ধরেই নিয়েছি এখানে কোনো কিছুর বিচার পাওয়া যায় না। এখানে যাও বিচার হয়, বিচারটা আদায় করে নিতে হয়, বিচারটা টাকা দিয়ে কিনতে হয়, বিচারটার জন্য আন্দোলন করতে হয়, রাস্তা ব্লক করতে হয়, শাহবাগে বসতে হয়, রাত কাটাতে হয়। এটার মধ্যে তো ভুলও কিছু নেই। এই দুদিন আগে আমরা সুরভির ঘটনাটা দেখলাম, তাকে যেভাবে অ্যারেস্ট করা হলো, হেনস্থা করা হলো, রিমান্ডে পর্যন্ত নিয়ে নেওয়া হলো। তো মানুষের মধ্যে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ওই ভীতিটা আসা কি অস্বাভাবিক? নিঃসন্দেহে মানে এইটা রাষ্ট্রকে যদি কাছ থেকে যারা বুঝবেন তারা আসলে আশ্চর্য হবার কিছু নাই। আমি আশ্চর্য হইনি, কারণ শুধু অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ইউনূস এবং ৮-১০ জন মানুষ তো রাষ্ট্রটা চালায় না, তার ক্ষমতার অনেকগুলো ভরকেন্দ্র আছে। এই ভরকেন্দ্রের প্রত্যেকটা জায়গায় কি আসলে আজাদির পক্ষের মানুষরা কাজ করেন, অবশ্যই না, ইনসাফের পরিবর্তন পক্ষের তো মানুষরা হয়। কাজ করেন, না এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছেন? দেশের ৭০-৮০% সরকারি কর্মকর্তা কর্মচারী এখনো আওয়ামী লীগের আমলের, যারা গত ১৬-১৭ বছর অত্যন্ত নিষ্ঠার সাথে আওয়ামী ফ্যাসিবাদকে তারা সার্ভ করেছেন, সার্ভ সেবা করে। করেছেন। এবং তারাই দেখবেন সাডেনলি এখন সবাই কিন্তু বিএনপি হয়ে গেছে। এটা এই বিস্ময়কর বিশাল পরিবর্তন, জনগোষ্ঠী হ্যাঁ। মানে মানে আওয়ামী জাতীয়তাবাদী লোক হয়ে গেছে সবাই, এবং সবাই বঞ্চিত। দেখবেন সবাই এসে বলছে তারা আওয়ামী লীগের আমলে নাকি তারা বঞ্চিত ছিল, কিন্তু আওয়ামী লীগের আমলে তার চাকরি হয়েছে, প্রমোশন হয়েছে, পোস্টিং হয়েছে, বোনাস পাইছে, কিন্তু সে বঞ্চিত। তো এই যে প্রক্রিয়াটা রাষ্ট্রের উপর, সেখানে এই হাদিকে যারা ভালোবাসেন, দেশের আজাদিকে যারা ভালোবাসেন, তাদের কনসার্ন হওয়ার মতো যথেষ্ট জায়গা আছে। বাট এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিচারিক প্রক্রিয়াটার একটা নিজস্ব গতি আছে। আমি চাইলেই ধরেন ওই শুটারকে আপনি ২৪ ঘন্টার ভিতরে ধরে ফেললেন, ধরে কি পরের দিন বিচার করে ফাঁসি দিয়ে দিবেন? না, না, সেটা তো এটা তো সম্ভব এটা না। তো ওয়ার্ক করে না। না। এই জন্য একটা জুডিশিয়াল প্রসেসকে তার মতো করে চলতেও দিতে হবে। আমাদেরকে জবাবদিহিতার জায়গা ধরে রাখতে হবে, প্রতিবাদ করতে হবে, রাষ্ট্রকে প্রেশার দিতে হবে, সব কিছু মাথায় রাখতে হবে। ইকুয়ালি দেখতে হবে যে রাষ্ট্র আসলে করতে পারতো কিনা, কিন্তু করে নাই। গতি বাড়াইতে পারতো কিন্তু গতি বাড়ায় নাই। আরও বেশি অ্যাক্টিভ হইতে পারতো, অ্যাক্টিভ হচ্ছে না। এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে আমাদের লড়াইটা জারি রাখতে হবে। এবং দেখবেন যে শুটার দেশেই আছে, শুটার পালিয়ে গেছে, ইতিমধ্যে পালিয়ে গেছে, যেন সার্চ বন্ধ করে দেওয়া হয়। এরকম দেখবেন যে অনেকগুলো ন্যারেটিভ বিল্ডিংয়ের চেষ্টা করা হয়েছে হাদি শুট মানে গুলিবিদ্ধ হওয়ার পরে। পরপরই, হ্যাঁ। এবং এটা করে যেটা করা হয়েছে যে শুটারের অবস্থানটাকে নিয়ে একটা গ্লেম প্ল্যান ছিল যে আসলে সার্চ বন্ধ হয়ে যাক, ও আচ্ছা দেশ ছেড়ে তো পালিয়ে গেছে, তো আমরা দেশে এখন আর না খুঁজি, গিভেন যে হয়তো সে দেশেই রয়ে গেছে, এখনও দেশেই পালিয়ে আছে। তো এই বিষয়গুলোতে দিন শেষে আমাদের প্রতিবাদ কন্টিনিউ করতে হবে। রাষ্ট্রের উপরে ভরসাও করতে হবে, সমালোচনাও করতে হবে, দুইটা করতে হবে। কোনোটাই আপনি ঝুঁকে যেতে পারবেন না, কারণ দিন শেষে আমি আপনি বিচার চাই, কিন্তু আমি আপনি তো গ্রেফতার করতে পারবো না। না। যারা শাহবাগে বসছে, দিন শেষে তাকে ডিএমপি পুলিশের উপরে কিন্তু ভরসা করতে হচ্ছে, তাকে গোয়েন্দা সংস্থার উপরে ভরসা করতে হচ্ছে, কারণ দিন শেষে তাকে আবার বিচারিক প্রক্রিয়ার উপরে ভরসা করতে হবে। তাই প্রশ্ন করতে হবে, ভরসাও করতে হবে। এটাই হচ্ছে নাগরিক হবার, রাষ্ট্র নির্মাণ করবার একটা লড়াই। দেখতে পাচ্ছি, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। বাংলাদেশে এখন আসলে মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইনস্টাগ্রাম যতটা শক্তিশালী রোল প্লে করছে, অন্যান্য জায়গা থেকে আসলে ন্যারেটিভ তৈরি করে খাওয়ানো ইদানিং একটু কঠিন। কিন্তু ফেসবুকে প্রচণ্ডভাবে একটা বিরোধী মনোভাব প্রতিটা ক্ষেত্রে, হাদি হত্যার ক্ষেত্রে বা নির্দিষ্ট কিছু মিডিয়ায় আগুন দেওয়ার ক্ষেত্রে, সব কিছু নিয়ে যেইভাবে একটা নেগেটিভ একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, এই অংশটার বিরুদ্ধে যুদ্ধ করে আপনারা এগোনোর কথা ভাবছেন কি করে? আপনাদের আসলে গেম প্ল্যানটা কি? কি করতে চান? না দেখেন, মূল বিষয়টা হচ্ছে যে একটা জুলাই আগস্ট একটা ঐতিহাসিক ঘটনা, এবং বাংলাদেশের ইতিহাস শুধু না, আমাদের পুরো ভারতবর্ষের ইতিহাসের ভিতরে দেখবেন হেন কোনো ইভেন্ট নাই গত ১০০ বছরের ভিতরে ঘটেছে যেটা এই লেভেলে ডকুমেন্টেড, যেটার এই পরিমাণ ভিডিওগ্রাফি আছে, ফুটেজ আছে, মানে মানুষের ফোনে লক্ষ লক্ষ ফুটেজ আছে, লক্ষ লক্ষ। মানে আপনি একটা মানে ভারতের দেখলাম যে আপনার ফেসবুকের মেটা থেকে হাদির অনেকগুলো ভিডিও তারা মানে ইয়ে করে ফেলছে, উঠায় নিচ্ছে, উঠে নিচ্ছে, এটা পাওয়া হয়েছে তো। যাচ্ছে না। হ্যাঁ। তারা এটা করছে, তারা ওই যে খালিস্তান মুভমেন্টের সাথে, শিখ সেপারেটিস্ট মুভমেন্টের হ্যাঁ, সাথে হ্যাঁ। একাকার করে তাকে রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী, ভারত বিরোধী ট্যাগ দিয়ে দিয়ে এই কাজগুলো করছে। এখন এইটা সফল হবে না। সফল হবে না কেন? কারণ এই ভিডিওগুলো ইতিমধ্যে কারো না কারো ফোনে ডাউনলোড করা আছে। অবশ্যই সে আছে। দিন শেষে এটা আবার আপলোড করবে, সে আবার শেয়ার করবে, আবার যখন আপনার হাদির প্রশ্ন আসবে আবার দেখবেন লক্ষ লক্ষ ভিডিও আপলোড হয়েছে। কারণ এইটা এত বেশি আমাদের তরুণ সত্তাকে টাচ করেছে
বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়ার মৃত্যুর পরে সম্ভবত কোনো ঘটনা সাধারণ মানুষকে এত পরিমাণ টাচ করে নাই না। যেটা ওসমান হাদির শাহাদাতকে করেছে। এবং এইটা এমন একটা জেনারেশনকে টাচ করেছে যাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম, ঘরে বসে মোবাইল টিপে, কোনো কাজের না। আপনার ছেলে মেয়েদেরকে হয়তো আপনি দেখবেন একই রকম, কিন্তু সাডেনলি দেখবেন সবাই ওসমান হাদি হয়ে গেছে। সাডেনলি দেখবেন আমি একজনকে চিনি, প্রচুর গাড়ি ফ্রিক, মোটরসাইকেল চেঞ্জ করে, মোটরসাইকেল কেনে, গাড়ির শপ, গাড়ির শোরুম, এইটা সেটা এগুলো নিয়ে থাকে। সাডেনলি জানাজার দিন সে তার গাড়ির ফ্রন্ট, খুব এক্সপেন্সিভ গাড়ি চালায়, ফ্রন্টে ওসমান হাদির এমব্লেম এঁকে দিয়েছে এবং একটা পতাকা, জাতীয় পতাকা নিয়ে সে জানাজায় গেছে। তাহলে ওসমান হাদি যে জেনারেশনকে ইনফ্লুয়েন্স করে গেছে, সাডেনলি আপনি ফেসবুক থেকে তার ভিডিও উঠায় নেবেন, তাকে দুইটা গালি দিবেন, তার নামে শাহবাগ চত্বরের নামটা পরিবর্তনের দাবি উঠছে কিন্তু মানছেন না, এগুলো করে এইটা আপনি সমাধান করতে পারবেন না। এই জন্য দিল্লিকে, মেটাকে বুঝতে হবে এই লড়াইটা মস্তিষ্কের লড়াই, মনস্তত্ত্বের লড়াই, এবং এই লড়াইটা হৃদয়ের ভিতরে চলে গেছে। সাডেনলি আপনি কোনো ইভেন্ট দিয়ে এই ইভেন্ট ঘটাবেন আর ওই ইভেন্টটাকে ভুলায় দিবেন, ওই জায়গাতে বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন নাই। তারা দেখবেন তারা পলিটিক্যাল দল করে না কিন্তু হাদিকে পছন্দ করে, কোনোদিন ভোট দেয় নাই, হাদিকে পছন্দ করে, নামাজ রোজা পড়ে না অথবা ধরেন ধর্মবিশ্বাস করে না কিন্তু হাদিকে পছন্দ করে, তারা ইনকিলাব সেন্টারকে পছন্দ করে, তারা ভারতে চিকিৎসার জন্য যায় কিন্তু হাদির জন্য আবার তারা টাকাও দেয়। তাহলে চিন্তা করে দেখেন, এই যে মনস্তত্ত্বের জেনারেশন, এই জেনারেশনটাই হচ্ছে হাদিকে বাঁচায় রাখবে, এই জেনারেশনটা হচ্ছে ইনসাফের বাংলাদেশ, আজাদির বাংলাদেশকে বাঁচায় রাখবে। এবং এই লড়াইটা আপনার নিজ দায়িত্বে অর্গানিকলি জীবিত থাকবে। কারণ বাংলাদেশের জীবদ্দশায়, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার জন্য, আজাদির জন্য জীবন দিয়েছে শরীফ ওসমান হাদি, হচ্ছে তার সবচেয়ে বড় ফেস। আবরার ফাহাদ হচ্ছে তার সবচেয়ে বড় ফেস। অতএব এই দুইটা জায়গাতে আমার কাছে মনে হয়েছে এটা বাঁচানোর জন্য আপনাকে এক্সট্রা কিছু করতে হবে না। লক্ষ লক্ষ তরুণ এটাকে ধারণ করে বেঁচে আছে। আপনি গ্রামে গঞ্জে যাবেন, আমার গ্রামে গিয়ে দেখি স্কুলে তারা গ্রাফিটি এঁকে দিয়েছে, একদম গ্রামের একটা স্কুলে হাদির একটা গ্রাফিটি এঁকে দিয়েছে। ও তো পলিটিক্স করে না, তাহলে ওকে কে ইনফ্লুয়েন্স করলো, কে বলে দিয়েছে? কেউ বলে নাই। ও বাংলাদেশকে ধারণ করেছে সাডেনলি। এবং এই জেনারেশনটা ইনফ্যাক্ট হাদিকে বাঁচায় রাখবে। আমার আপনার নতুন করে আবার কিছু বলতে হবে না, যে বরং যে সকল রাজনৈতিক দল এবং ফিগার হাদিকে ধারণ করবে না তারা রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কারণ এটাই হাদির জেনারেশন, এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের জেনারেশন, যারা আবরার ফাহাদকে ধারণ করে। এই রাজনীতিটা যদি আমরা বুঝতে না পারি, এই মনস্তত্ত্ব যদি বুঝতে না পারি, তাহলে আগামী দিনেতে রাজনীতিতে কেউ টিকে থাকতে পারবে না। অতএব এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতি এবং এটাকে ধারণ করি আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদের জামাত জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তটা এলো কেন? এগুলি তো আর তাৎক্ষণিক বিষয় না, অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে। সিদ্ধান্ত হচ্ছে যে আপনার মানে বিএনপি আওয়ামী লীগের রাজনীতির যে একটা ভারসাম্যের জায়গা ছিল কাছাকাছি দলের সাইজ মোতাবেক, সেখানে আওয়ামী লীগ না থাকার কারণে যেটা হয়েছে, রাজনৈতিক যে ভারসাম্যটা সেটা ধরেন 80-20 চলে গেছে সাডেনলি, ওভারনাইট। তো সেই জায়গাতে আপনার যদি একটা গণতান্ত্রিক ভারসাম্য তৈরি করতে হয়, সেখানে জামাত বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, দল আকারে তারা অনেক বড় এবং সংগঠিত, কিন্তু সেটা বিএনপির সাইজের না, অবশ্যই কাছাকাছি সাইজেও না। ধরেন জামাত এখন পর্যন্ত এমপি হয়েছে বিভিন্ন সময়ে 60টা আসনে, সব মিলিয়ে 79 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সর্বোচ্চ বোধহয় 30 বা 32, 18 এক সংসদে সর্বোচ্চ আসন পেয়েছে সে 18টা। ইসলামী আন্দোলন বাংলাদেশের এখনো কোনো সংসদীয় আসন হয় নাই। তাহলে ধরেন এই রকম একটা দলের সাইজে যে বিএনপি ধরেন অনেক বেশি আসন পাওয়া মানুষের দল, তো সেখানে এই ভারসাম্যটাকে কোনোভাবে তো কমাইতে হবে দেশের স্বার্থে। তা না হলে যেটা হবে যে একটা গণতান্ত্রিক স্বৈরাচারিতা তৈরি হতে পারে। তো সেখান থেকে আমরা বোধ করেছি যে একটা সংসদে একটা ভারসাম্যপূর্ণ বিরোধী দলের জন্য হইলেও একটা জোট দরকার, যারা বিএনপি যদি সরকার গঠন করে সেখানে জবাবদিহিতাটা তৈরি করা, স্বচ্ছতাটা তৈরি করা, তাকে পার্লামেন্টে এবং বাহিরে প্রশ্ন করতে পারাটা, সেই শক্তি সঞ্চার করাটার জন্যই আসলে এরকম একটা অ্যালায়েন্স জরুরি ছিল, অ্যাটলিস্ট ভোটের ক্ষেত্রে, যেন বিএনপি স্বৈরাচার না হয়ে যায়। কারণ বিএনপি যদি ল্যান্ডস্লাইডে ক্ষমতায় যায়, এটা দেশের জন্য ক্ষতি, বিএনপির জন্য ক্ষতি। হিস্টোরিক্যালি যে কোনো ল্যান্ডস্লাইড গভর্নমেন্ট ইউজুয়ালি ফেল করে,
সাধারণত হ্যাঁ, আমরা আগে দেখেছি, আমাদের ইতিহাস এর আগে দেখেছি, বিএনপির জোটের কথাও দেখেছি, আওয়ামী লীগের জোটও আমরা দেখেছি। অতএব সেই জায়গাতে আমরা ইন প্রিন্সিপাল বোধ করেছি যে একটা শক্তিশালী বিরোধী দল দরকার, যারা যদি ন্যূনতম 100+ অথবা কাছাকাছি আসন থাকে, তাহলে একটা সরকারি দলকে যে লেভেলের জবাবদিহিতার মধ্যে রাখা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার, পার্লামেন্টারি সিস্টেমের মধ্য দিয়ে সেটা করা সম্ভব। এবং সেইটা একক দল আকারে কোনো দল নাই যে এটা করতে পারবে। অতএব একটা কালেকটিভ ফোরাম দরকার, যে প্রসেসের মধ্য দিয়ে এই জবাবদিহিতাটা আমরা পার্লামেন্টে তৈরি করতে পারবো। তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি এটা মেনে নিয়েই এগোচ্ছেন, মূলত আপনাদের জোট বা ভোটের সমঝোতা যেটাই বলেন না কেন, এটা আসলে বিরোধী দলেই বসবে, সেখান থেকে বিএনপিকে একটা জবাবদিহিতার মধ্যে রাখার জন্যই চেষ্টাটা। মানে এখন পর্যন্ত বাস্তবতাটা তাই আর কি। সকল এই জরিপকেও যদি পরিস্থিতিতে। ধরেন, বিএনপি এখন পর্যন্ত যত কম মার্জিনই থাকুক না কেন জামাতের সাথে, বিএনপি এখনো টপ দল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি মিডিয়া প্রসঙ্গে যেতে চাই। এটা আসলে মানে আমি নিজেও বহুদিন থেকে মিডিয়াতে, নিজের জন্যই খারাপ লাগে যে কি কাজ করছি আমরা। 2005 পর্যন্ত 2006 পর্যন্ত মিডিয়ার আচরণ একরকম দেখে আসছি, 1/11-এর পর থেকে মিডিয়াকে আরেকভাবে দেখে আসছি। গত 15 বছরে মিডিয়াকে যেই পরিস্থিতিতে দেখলাম এবং গত 2 সপ্তাহে মিডিয়াকে যা দেখছি, এটা আসলে একটার সাথে আরেকটা এত বেশি বিপরীতমুখী, একেবারেই মেলানো যায় না। এই পরিস্থিতিটাকে আপনি বিবেচনা করেন কিভাবে? মানে মিডিয়াকে আপনি বলছেন আপনি স্বাধীনতা দিবেন, বাক স্বাধীনতা প্রয়োজন, কিন্তু গত 2 সপ্তাহে যেটা হয়েছে এটা তো কারো হস্তক্ষেপের কারণে, কারো ভীতি প্রদর্শনের কারণে হয় নাই। এই যে রিভার্স একটা অবস্থা হয়ে গেল, 15 বছর একটা ছিল, গত 15 মাস একরকম ছিল, গত 2 সপ্তাহে মিডিয়ার অবস্থা দেখলে নিজেরই বিস্ময় লাগে যে এটা কি দেখতে পাচ্ছি। এগুলোকে আপনারা ফেস করবেন কেমন করে? আপনি স্বাধীনতা দিতে চাচ্ছেন, মিডিয়া স্বাধীনতা নিতে চাচ্ছে না, তাদের মতো এক ধরনের ন্যারেটিভ তৈরি করছে। আপনারা এটাকে কিভাবে দেখছেন? এবং আপনার সাথে আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে কমিশনের কথা বলেছি। বিটিভির কর্মকর্তা কর্মচারীরা তারা হচ্ছে সমাবেশ করে বলেছে তারা স্বায়ত্তশাসন চায় না। চায় না। মানে এটা হচ্ছে যে আপনার ওই যে সার্কাসে যেই ঘোড়া এবং হাতিগুলোকে শিকল পরায় রাখা হয়, এদেরকে যদি আপনি শিকল নাও পরান, বহু বছর পরে যেটা হয়, সে আর নড়ে না, কারণ সে মনস্তত্ত্বে তার এই দাসত্ব মেনে নিয়েছে। তো আমাদের এই ফ্যাসিবাদের যেটা আপনার কনসিকুয়েন্স, সেটা হচ্ছে যে মনস্তত্ত্বে আমরা দাসত্বকে মেনে নিয়েছি। আজাদি কিন্তু একটা মানসিক অবস্থা। আপনি স্বাধীন কিনা, আপনার চেতনায় আপনি মর্যাদাবান কিনা, আপনার ব্যক্তিত্ব নিয়ে আপনি চলছেন কিনা, আপনি না খেয়ে থেকেও আপনাকে বিক্রি করে দেবেন কিনা, এই প্রশ্নটা একান্তই আপনার প্রশ্ন, ব্যক্তির প্রশ্ন। তো সেই জায়গাতে আমরা দেখেছি যে বাংলাদেশের গণমাধ্যম ওই শিকল পরা দাসত্বের শৃঙ্খলের যে মানসিকতা, সেখান থেকে বেরিয়ে আসতে পারে নাই বলেই তারা আমার দেশের মতো আজাদির পক্ষে দাঁড়াইতে পারে না। তারা আমার দেশের মাহমুদুর রহমানের মতো আপনার লড়াই করতে পারে না, দেশের জন্য, দেশের পক্ষে লড়াই করতে পারে না। তারা অন্য দেশের পক্ষে ইনায়ে বিনায়ে কথা বলে, কলাম লেখে, রিপোর্ট করে, কেন এরকম সুশীল কুসুম কুসুম সম্পর্ক আমাদের রাখা দরকার, এগুলো তারা জাস্টিফাই করবার চেষ্টা করে। এবং এইটার একটা ট্রমাও আছে, ট্রমা সাইড আছে। হয়তো আপনি একসময় মানতেন না, প্রতিবাদ করেছেন হাউজে, কিন্তু চাকরি চলে গেছে। এখন একজন সাংবাদিকের বয়স 45 হয়ে গেছে, 50 হয়ে গেছে, এখন তার আর প্রতিবাদ করা, লড়াই করার জায়গা নাই। ফ্যামিলি হয়ে গেছে, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। এখন সে বাস্তবতার কারণেই তার এই দাসত্বটাকে তার একটা অনিবার্য বাস্তবতা হিসেবে মেনে নিয়েছে। এবং সেই জায়গাটাও আপনি একদম ওভারনাইট পরিবর্তন করতে পারবেন না, কারণ একটা 20 বছরের প্রতিবাদী তরুণকে দিয়ে 50 বছরের ওই অভিজ্ঞ সাংবাদিককে আপনি রিপ্লেস করতে পারবেন না। এটা সম্ভব না। তো সেই ট্রমাটার ভিতরে, সেই ডিলেমার ভিতরে কিন্তু হাউসগুলো আছে। অতএব এখানে সমস্যাগুলো অনেক জায়গায়। এরপরে মালিকানার প্রশ্ন আছে। বাংলাদেশে প্রত্যেকটা মিডিয়া হাউস অলমোস্ট কোনো না কোনো কর্পোরেট, ক্রিমিনাল কর্পোরেট যে গ্যাং আছে, কারো না কারো মালিকানাধীন আছে। অতএব এই গ্যাংরা যেটা করে সেটা হচ্ছে কোনো গণমাধ্যমকে দাঁড়াতে দেয় না, স্বাধীন হইতে দেয় না, সমালোচনা করতে শেখায় না, তার টুটি চেপে ধরে, এর পক্ষে লেখা যাবে না, ওর বিপক্ষে বেশি করে লিখতে হবে, এই ধরনের এডিটোরিয়াল জায়গা তারা স্পেস করে নেয়। এই জন্য যখন মিডিয়া কমিশন রিপোর্ট দিয়েছে, আমরা এই কথাগুলো বলেছি যে বাংলাদেশে গণমাধ্যমকে কর্পোরেট মালিকানা থেকে বের করে নিয়ে আসতেই হবে। কোনো কোম্পানি 2%, 5%-এর বেশি মালিকানা থাকতে পারবে না। মালিকানা আপনি পাবলিক মার্কেটে, শেয়ার মার্কেটে বিক্রি করে দেবেন, জনগণের মালিকানায় দিয়ে দিতে হবে প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা গণমাধ্যম।
তখন যেটা হবে একটা পাবলিক অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হবে। আপনি একটা সাংবাদিককে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা বেতন দেবেন আর আশা করবেন সে পেশাদারিত্বের সাথে রিপোর্ট করবে, সে ওই দল সেই দল তমুক কোম্পানি থেকে টাকা নেবে না, সে বুম বিক্রি করবে না, এটা হতে পারে না। অতএব এই ডিগনিফাইড রিফর্ম এই জায়গাটাতে খুব জরুরি। দেখেন টেলিভিশনের জন্য ডিশওয়ালাদের কাছে কিন্তু আমরা টাকা দিই, তা আমরা ডিশের কোম্পানিকে যদি মাসে 300 টাকা 500 টাকা দেই, রাষ্ট্র একটা আইন করে দিতে পারে যে ওইখান থেকে 100 টাকা আমরা টেলিভিশনের জন্য কেটে রাখবো। তাহলে আপনি চিন্তা করেন আমাদের 40টা 50টা টেলিভিশন আছে, আমরা হিসাব করে আমাদেরকে বলা হয়েছে যে পরিমাণ টাকা আসবে ডিশ ইউজারদের কাছ থেকে তা দিয়ে প্রত্যেকটা টিভিকে আপনি 4 কোটি 5 কোটি টাকা দিতে পারবেন। সামনে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, প্রশ্ন হচ্ছে দুরকম। একটা হচ্ছে আপনি কতটা আশাবাদী নির্বাচন হচ্ছে, দ্বিতীয়ত আপনার নিজের যে আসন বরিশাল 3, এটা থেকে আপনি সাড়া পাচ্ছেন কেমন, মানুষের স্বতঃস্ফূর্ততা নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে এবং আপনাকে নিয়ে কেমন দেখছেন? দেখেন নির্বাচন তো একটা জটিল ইকুয়েশনের ব্যাপার আছে। এখানে যেহেতু আমি 10 দলীয় জোটের থেকে প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে, বাট যেটা হয়েছে যে এখন এটা দুইমুখী কম্পিটিশনে চলে গেছে। আমার বিএনপির প্রতিদ্বন্দ্বী আছে সেখানে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নাল আবদিন স্যার, উনি ওখানে বিএনপির প্রার্থী। তো আমি গত 6-8 মাস থেকে অ্যাক্টিভলি ক্যাম্পেইন করছি এলাকাগুলোতে চষে বেরিয়েছি, বিভিন্ন জনগণের বিভিন্ন দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেছি, ভোগান্তি, এবং আমার ফোকাস ছিল প্রত্যেকটা ইউনিয়ন এবং এলাকা ধরে ওই এলাকার সমস্যাটা কি। কোথাও সমস্যা হচ্ছে নদী ভাঙা, কোথাও সমস্যা হচ্ছে যে আপনার টিউবওয়েল নাই, কোথাও সমস্যা হচ্ছে আপনার দুস্থ মানুষ, চাল ডাল দরকার, কম্বল দরকার, টিন দরকার, এই ধরনের বেসিক প্রবলেম আছে। কোথাও হচ্ছে কমিউনিকেশনের প্রবলেম দরকার, পাকা রাস্তা দরকার, কাঁচা ইট ফালানো দরকার, ব্রিজ দরকার, কালভার্ট দরকার। তো সেই কাজগুলো নিয়ে আমি কাজ করেছি অ্যাক্টিভলি। আমি আমার জায়গা থেকে যতটুকু ক্যাম্পেইন করা দরকার আপনার সেতু, কালভার্ট, রাস্তার জন্য, ব্রিজের জন্য, ভাঙার পরে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা করা, এই কাজগুলো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আমরা পাশও করিয়েছি। তো তারপরে হচ্ছে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কারের জন্য বরাদ্দ নেওয়া, সেগুলো আমি কাজ করেছি যেখানে যতটুকু করা সম্ভব। এবং এটাতে যেটা হয়েছে যে আমাদের যে নতুন রাজনীতিটা আছে, মানে সমস্যা সমাধানের রাজনীতি, ভোগান্তি দূর করবার রাজনীতি, দুঃখ কষ্ট দূর করবার রাজনীতি, এই জায়গাটা জনগণ খুব পজিটিভলি নিয়েছে। এবং আমরা চাচ্ছি এটাকেই একটা ন্যাশনাল পলিটিক্সের ভিত্তি বানানো। তাহলে যেটা হবে, রাজনীতিবিদরা জনমুখী পলিসি নিয়ে কাজ করতে বাধ্য হবে। তো আমরা বাবুগঞ্জ মূলাদিতে যেটা দেখছি যে এটা জনগণ ওয়েলকাম করছে এবং জনগণ এটাকে পজিটিভলি নিয়েছে। এখন আমাদের বাকি চ্যালেঞ্জ হচ্ছে এই যে বিশাল ভোটার এবং ভক্ত শ্রেণী আছেন তাদেরকে নির্বাচন পর্যন্ত নিরাপদে ভোট কেন্দ্রে নেয়া এবং ভোট দিতে দেয়া। আমাদের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ নির্বাচন কমিশনকে জানিয়েছি যে আইন শৃঙ্খলার ব্যাপারে আমরা সিরিয়াসলি কনসার্ন। প্রশাসন কোনো না কোনো ফর্মে বিএনপির দিকে ঝুঁকে গেছে। তারা ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসছে, অতএব বিএনপির কাউকে দুষ্টামি করলেও গ্রেফতার করা যাবে না। অথচ তারেক রহমান বলছেন আমার দলের লোকরাও কেউ ফৌজদারি অপরাধ করলে তাকে গ্রেফতার করবেন। তো তারেক রহমান বলছে গ্রেফতার করতে, কিন্তু প্রশাসন অ্যাবসলিউটলি নীরব। এবং এই নীরবতার মধ্য দিয়ে তারা বিএনপিকে খুশি করবার থেকে আসলে তারা বিএনপির ক্ষতি করছে। তারা বিএনপিকে জনগণের কাছে সন্ত্রাসী চাঁদাবাজদের দল হিসাবে তুলে ধরবার জন্য স্পেস করে দিচ্ছে। অতএব টেকনিক্যালি এই জায়গাটাও কিন্তু বিএনপির সিনিয়র লিডারশিপকে অ্যাড্রেস করতে হবে। এবং আপনি হয়তো দেখেছেন যে ওখানে একটা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির একটা ক্ষুদ্র অংশ, ক্রিমিনাল অংশটা আমার উপর আক্রমণ করেছে। তো বাজেভাবে করেছে এটা। অতএব সেই জায়গাগুলো কিন্তু এলাকাবাসী ভালোভাবে নেয় নাই, প্রচণ্ড রকমভাবে মানে ওই রাজনৈতিক দল তারা সমালোচিত হয়েছে। অতএব সেই জায়গাতে আমরা নির্বাচন কমিশনকে বারবার বলেছি যে এই যে প্রশাসনিক বায়াসনেস, এইটাকে আপনাদের অ্যাড্রেস করা দরকার। এবং ভোটারদের এবং প্রার্থীদের নিরাপত্তা, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে অস্ত্র কেনা হচ্ছে, রামদা অর্ডার দেওয়া হচ্ছে, তারপর রাতের বেলা ইটের ভাটায় চরের ভিতরে বিভিন্ন জায়গায় আপনার মানে বোমা বানানো হচ্ছে, সেগুলো প্র্যাকটিস করা হচ্ছে, শুটিং প্র্যাকটিস করা হচ্ছে, সর্বহারা আন্ডারগ্রাউন্ডের লোকদেরকে ভাড়া করা হচ্ছে। এইগুলোকে যদি অ্যাড্রেস না করা যায় তাহলে নির্বাচনটা কিন্তু ভালো হবে না, খুবই ভায়োলেন্ট হবে। এবং যেহেতু রাষ্ট্রের উপরে আস্থাহীনতা তৈরি হচ্ছে, রাজনৈতিক দল কিন্তু আইন নিজের হাতে তুলে নেবে তখন, স্বাভাবিক। এইটা একটা মানে রেগুলার রিয়াকশন। অতএব আমরা চাইব রাষ্ট্র, সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন সবাই মিলে এইটাকে সিরিয়াসলি অ্যাড্রেস করা এবং একটা ভালো নির্বাচন তুলে নিয়ে আসা। এটা খুবই জরুরি একটা জিনিস। আর বিশেষ করে যেটা বললেন যে প্রশাসন বিএনপির ক্ষতি করছে,
সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত তো তারাই হচ্ছে, ইমেজটা মানে কারেক্ট। ইতিমধ্যেই আসলে অনেকখানি ড্যামেজ হয়ে গেছে বিএনপির ইমেজ। আমি শেষ প্রশ্নটা করব, সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেলেন, বিএনপির চেয়ারপারসন। তারপরে আমরা দেখলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসলেন, কন্ডোলেন্স জানালেন, একদম খুবই ভালো জেস্চার, দেখতেই ভালো লাগে, শুনতেও ভালো লাগে। মনে হলো যে কোথায় যেন তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টায় আছে ভারত। তারপরে আমরা ক্রিকেটার মোস্তাফিজের ইস্যুটা দেখলাম, যে তাকে আইপিএল থেকে রীতিমতো আন্দোলন করে বের করে দিল, বলা হলো যে তা ভারত তা কোনোভাবেই তাকে নিরাপত্তা দিতে পারছে না। আমরা যখন বললাম যে তাহলে আমরা টিমও পাঠাবো না টি-20 বিশ্বকাপে, তখন আবার ভারত বলল তোমরা যদি টিম না পাঠাও তোমাদের পয়েন্ট কাটা যাবে। এই হচ্ছে পরিস্থিতি। ভারত আসলে আমাদেরকে বার্তা কি দিতে চাচ্ছে? কারণ একবার তারা খুবই ভালো একটা জেস্চার দেখালো, জয়শঙ্করের আশা তো অবশ্যই সব দিক থেকে, তারপরে আবার তারা মোস্তাফিজকে নিয়ে এমন একটা ইস্যু তৈরি করে ফেললো যে মন থেকে এক ধরনের নেগেটিভ চিন্তা আসে, ঘৃণা আসে, মনে হয় যে প্রতিবাদ করি, রুখে দাঁড়াই। এটা আসলে ভারত আমাদের কি বার্তা দিতে চাচ্ছে? মিক্স তো। আমার আমার মনে হয়েছে যে আসলে আমরা যদি আমাদের সাথে ভারতের সম্পর্কের খতিয়ানটা দেখি, গত 54 বছরের খতিয়ানটা এমনই। ভারত কোনোদিন আমাদের সাথে বন্ধুপ্রতিম আচরণ করে নাই। সেটা আপনার সীমান্তে হত্যাকাণ্ডের কথা বলেন, অভিন্ন নদীর পানির হিস্যা দেবার কথা বলেন, বাণিজ্য বৈষম্যের কথা বলেন, বাংলাদেশের রাজনীতি নির্বাচনে ইন্টারফেয়ারেন্সের কথা বলেন, আওয়ামী লীগের মতো একটা একটা গ্যাং এবং জাতীয় পার্টির মতো একটা বি টিমকে পোষার কথা বলেন। প্রতিটা প্রশ্নে দেখবেন যে সে আমার স্বার্থের বিপক্ষে দাঁড়িয়েছিল, প্রত্যেকটা সময় সে দাঁড়িয়েছে। সো হিস্টোরিক্যালি আমাদের এই জুলাই জেনারেশনকে বুঝতে হবে যে দিস ইজ হাউ ইন্ডিয়া লুকস লাইক, যে সে আমার এনিমি স্টেট, সে আমার শত্রু রাষ্ট্র, সে আমার চারপাশে সীমান্ত ঘিরে আছে। এটাকে কেন্দ্র করেই কিভাবে আমি একটা ওয়ার্কিং রিলেশনশিপ তার ব্যাপারে রাখতে পারি। ভারতের সভরেন্টি, ভারতের অখণ্ডতা, ভারতের সীমান্ত, ভারতের প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং আমরা অ্যাবসলিউটলি জাতিসংঘের সদস্য হিসাবে এটার ব্যাপারে শ্রদ্ধাশীল। কিন্তু প্রশ্ন অশ্রদ্ধা হচ্ছে প্রদর্শন করা হয় নাই কখনোই, এক্স্যাক্টলি বাংলাদেশের পক্ষ থেকে কখনোই করা হয়নি। কখনোই করা হয়নি। বাট আমাদের স্বার্থের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না এবং দিল্লিকে এটা বোঝা দরকার, দোজ ডেইজ অফ সাবসার্ভিয়েন্ট রিলেশনশিপ ইজ ওভার। অধীনতামূলক সম্পর্কের দিন ওভার। আমরা সম্মানজনক সম্পর্ক চাই এবং সেটা কান্ট্রি টু কান্ট্রি চাই, সেটা পিপল টু পিপল চাই, সেটা কোনোভাবেই দিল্লির সাউথ ব্লকের সিদ্ধান্ত মোতাবেক হবে না। অতএব সেই জায়গায় জয়শঙ্কর যেটা করেছেন এটা একটা কৃত্রিম জেস্চার ছিল এবং এটা আগে পরের সম্পর্ক দিয়ে বোঝা গেছে। ওসমান হাদিকে সন্ত্রাসী আখ্যা দেয়া, তার ভিডিও নামিয়ে ফেলবার জন্য মেটাকে বলা, আবার ইকুয়ালি ভিজিটের পরে মুস্তাফিজকে নিয়ে যে আচরণটা করা হয়েছে। এবং মাথায় রাখবেন ইন্ডিয়ান যে ক্রিকেট কাউন্সিল আছে বোর্ড, এইটার দায়িত্বে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। অতএব প্রশ্ন হচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে, মানে সরকার কিছুই জানে না, তার ক্রিকেট বোর্ড এত স্বাধীন, মানে ভারত রাষ্ট্রের থেকেও ক্রিকেট বোর্ড স্বাধীন, সে স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এইরকম একটা বোকার স্বর্গে বাস করবার জমানাতে আমরা বাস করি না। অতএব আমরা বারবার ভারতকে বলেছি, গত 16-17 বছরের আপনাদের যে ফরেন পলিসি ডিজাস্টার হয়েছে, আপনাদের লেসন লার্ন করা দরকার যে আপনারা এক ঝুড়িতে সব ডিম রেখে কি বিপদে পড়েছেন। এখনও যদি সেটা না শেখেন তাহলে আগামী দিনে যে ঝুড়িতে ডিম রাখার চেষ্টা করছেন সেই ঝুড়িটাও কিন্তু ফেটে যাবে। দিন শেষে সম্পর্কটা মানুষের সাথে হতে হবে, সম্মানজনক হতে হবে। এবং আপনি আমার সীমান্তকে রেসপেক্ট করতে পারছেন না, আপনি আমার নাগরিককে রেসপেক্ট করতে পারছেন না, আপনি আমার ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, কোনো প্লেয়ারের মানে সেফটি সিকিউরিটি দিতে পারবেন না, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, আমরা জানি আইসিসিও হেভিলি ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি আছে। এটা বরাবরই ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুইটা দেশ মিলে মূলত এটার পলিটিক্সটা নিয়ন্ত্রণ করে এবং ইন্ডিয়ান যে অ্যাডভার্টাইজমেন্ট মার্কেট আছে এটার উপর তারা প্রচণ্ড রকম নির্ভরশীল। তো এই জন্য বিসিবির সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে স্বাগত জানাই। শুধু আইপিএল না, প্রয়োজনে ইন্ডিয়ান যত ডিশের চ্যানেল আছে এখানে, স্টার জলসা থেকে শুরু করে যত থার্ড ক্লাস ফোর্থ ক্লাস চ্যানেলগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়া দরকার। এগুলো বাংলাদেশে চলবে না এবং ওইগুলোতে কিন্তু বাংলাদেশের কোম্পানিগুলো বিজ্ঞাপনও দেয়। অতএব সেই জায়গাতে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া দরকার। এই রকম একটা সম্মানজনক রেসিপ্রোসিটি দেখাইতে না পারলে ভারতের শিক্ষা হবে না। এই জন্য আমরা বারবার বলছি, আমরা জনগণ থেকে জনগণের সম্পর্কটা চাই, সম্মানজনক সম্পর্ক চাই, কিন্তু সেটা একমুখী হতে পারবে না। এটা আপনাদের তরফ থেকে প্রমাণ করতে হবে যে আপনারাও আসলে সম্মান
সম্মানজনক সম্পর্ক চান, কিন্তু আপনাদের আচরণ বারবার প্রমাণ করেছে যে আসলে বাংলাদেশকে, বাংলাদেশিদেরকে, বাংলাদেশের মানুষকে আপনার ন্যূনতম কোনো সম্মান দেখাচ্ছেন না। এটা দুঃখজনক। ফুয়াদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের অনেকটা সময় দিলেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা আবার বসবো।